হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের প্রচুর রিকোয়েস্টের কারণে দ্য আনটেমের ৬ নম্বর পার্টের গল্প নিয়ে এলাম। আমি কিন্তু ইতোমধ্যে ৫ নম্বর পার্টটি আমার অন্য একটা চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা হয়তো অনেকেই ওই পার্টটি দেখে থাকেননি। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে গেলেই আপনারা ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। যারা এখনও ৫ নম্বর পার্টটি দেখেননি তারা কিন্তু ৫ নম্বর পার্টটি অবশ্যই মিস করবেন না, কারণ ৫ নম্বর পার্টটি ছিল এই ড্রামার সবথেকে টার্নিং পয়েন্ট এবং ওই পর্বে অনেক কিছুই ঘটে গিয়েছে। কিভাবে ১৬ বছর আগে বৈবশিয়ান মারা গিয়েছিল তা আমি ওই পার্টে এক্সপ্লেন করেছি। তাই আপনারা প্লিজ ওই লিঙ্কে গিয়ে ৫ নম্বর পার্টটা অবশ্যই দেখে আসবেন, না হলে কিন্তু অনেক গল্প আপনাদের অজানা রয়ে যাবে। কিন্তু আমি এই পর্বে সম্পূর্ণ ১৬ বছর পরে যে বেশে ফেরার পরে বৈবশিয়ান ঠিক কী হয়েছিল সেগুলো এক্সপ্লেন করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গত পর্বে আমরা দেখেছিলাম যে বৈবশিয়ানের দিদি ওর সামনেই মারা যায়, আর ওর দিদিকে অন্য একজনকেও মেরে ফেলেছিল। বৈবশিয়ানের এর জন্য প্রচুর রাগ হয়ে যায়। বৈবশিয়ানের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছিল, কারণ ও এখন সবার শত্রু হয়ে গিয়েছিল। বৈবশিয়ান এখন পুরো ইচ্ছা করলে মানব জাতিকেই ধ্বংস করে দিতে পারত, কিন্তু ও সেটা করে না। ও যখন ওর সর্বশক্তি দিয়ে বাঁশি বাজাচ্ছিল এবং সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, তখন ওর অনেক এনার্জি লস হয়ে যায়। এই মুহূর্তে ও অনেক ইনজুর্ড হয়ে পড়ে। তাই তো সেখানকার সমস্ত মানুষ বলতে লাগে, এই বৈবশিয়ান দেখো ইনজুর্ড হয়ে পড়েছে, এখন ওর কাছ থেকে ওর স্টিজিয়ান টাইগার সিলটা কেউ নিয়ে নাও, মানে যেটা ও বানিয়েছিল। ওই কবজের জন্যই তো মানুষের এত লড়াই। বৈবশিয়ান বুঝতে পারে তাহলে এত কিছু কোনো কিছুর জন্যই না, বরং এই যুদ্ধ বিগ্রহ সব কিছু ওর ওই স্টিজিয়ান টাইগার সিলের জন্য, এই কবজটার জন্যই মানুষ এভাবে লড়াই করছে। তখন ও সবাইকে বলে, ঠিক আছে, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার এই স্টিজিয়ান টাইগার সিলটা তোমরা নিজেদের শক্তি দিয়েই নিজেদের করে নাও। এটা বলে ওর টাইগার সিলটাকে ওদের দিকে খণ্ড খণ্ড করে ছুঁড়ে দেয়। এখন টাইগার সিল নিয়েই শুরু হয়ে যায় আর এক রঙ্গতামাশা। যে বা যারাই ওই টাইগার সিলটাকে ধরতে যাচ্ছিল, অন্য কেউ এসে তার হাত বা গলা এভাবেই কেটে দিচ্ছিল। বৈবশিয়ান এটা দেখে হাসতে লাগে, একই সঙ্গে কাঁদতেও লাগে। মানুষ কতটা লোভী হতে পারে তাও বুঝতে পেরে গিয়েছে। ওর এই কবজের জন্যই তাহলে এত হানাহানি, এত যুদ্ধবিগ্রহ, যেটা ওকে সত্যি সত্যি খুবই হাসাচ্ছিল। ও যখন হাসতে হাসতে কাঁদছিল তখন ওর দিকে লাঞ্জান তাকিয়ে থাকে। লাঞ্জানের মনে হচ্ছিল বৈবশিয়ানের মনে অন্য কিছু চলছে, তাই তো ও বৈবশিয়ানকে নিয়ে ভয় পেতে লাগে। বৈবশিয়ান একদম পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে। নেভার নাইটে যেহেতু কখনোই সূর্য অস্ত যায় না, নেভার নাইটের একদম চূড়ান্ত বেদিতেও চলে আসে, ওখান থেকেও সুসাইড করে পড়ে মরে যাবে বলে। যখন লাঞ্জান এটা বুঝতে পারে, ওর রক্তাক্ত হাত নিয়ে ছুটে যায় বৈবশিয়ানের দিকে। বৈবশিয়ানকেও পাহাড়ের উপর থেকে ধরে ফেলে। বৈবশিয়ান হয়তো মনে একটু হোপ পেয়েছিল যে পৃথিবীর সবাই ঘৃণা করলেও একজন মানুষ ওকে অনেক ভালোবাসে, আর সেটা হলো লাঞ্জান। কিন্তু লাঞ্জান যখন ওকে বাঁচাতে যায় তখন ওখানে জিয়াংচাং চলে আসে। জিয়াংচাং বলে, বৈবশিয়ান তুই নরকে যা। জিয়াংচাং তো ওর প্রতি অনেক ক্রুদ্ধ ছিল, আর এর জন্য ওর শর্ট দিয়ে ও পাহাড়ে আঘাত করে। বৈবশিয়ান তখন লাঞ্জানের হাত ছেড়ে নিজেই অতলে তলিয়ে যায়, কারণ ও যদি তখনও লাঞ্জানের হাত ধরে থাকতো তাহলে লাঞ্জানও ওর সঙ্গে পড়ে যেত। এভাবে বৈবশিয়ান তলিয়ে যায়, আর লাঞ্জান ওখানে ঠায় দাঁড়িয়ে থাকে, বন্ধুকে না বাঁচাতে পারার এক রাশ যন্ত্রণা নিয়ে। এরপরে 16টা বছর কেটে যায়। 16 বছর পরে আমরা তো জানি যে বৈবশিয়ান ফিরে এসেছে, আর ওকে একমাত্র লাঞ্জান চিনতে পেরেছে। লাঞ্জান বৈবশিয়ানকে নিয়ে ওর কটেজে চলে আসে। এখানে ওর গুচিন বাজাচ্ছিল। এখানে বৈবশিয়ান চিন্তা করে যে মৌসুয়ানু কিভাবে ওকে বাঁচিয়েছিল, ওই ক্রেজি লোকটা ওকে বাঁচিয়েছে। বাঁচার পরে ও আবার ওয়েননিংকেও দেখেছে, যার মরে যাওয়ার কথা ছিল। তারপরে ও একবার জিয়াংচাংয়ের সামনাসামনিও হয়েছে, আর এখন সেই ছোট ছোট ছেলেগুলো কত বড় হয়ে গিয়েছে, সব কিছু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। বৈবশিয়ান ভাবতে থাকে যে একমাত্র এখনও ওকে লাঞ্জানি ঠিক তেমন করেই ভালোবাসে যেমনটা 16 বছর আগেও বাসত। ওর পুরাতন কথাগুলো ভাবতে লাগে। এই জায়গাটিতে এসে ও খোলা বাতাসের দিকে মুখ দিয়ে আলো দেখতে থাকে, আর তারপরে নিজের চোখের সামনেই যেন কল্পনা করতে থাকে 16 বছর আগে ঠিক এই প্যালেসেই ওদের সঙ্গে কত কিছু ঘটে গিয়েছিল। ওর দিদির কথা ভেবে ওর খুবই মন খারাপ হয়। সব কিছুই আগের মতোই আছে, কেবল ওর দিদি নেই। হাঁটতে হাঁটতে বৈবশিয়ান একটা জায়গায়
চলে আসে। এটা হলো সেই ঠান্ডা ঝর্ণার কুয়া। এখানে এসেও দেখতে পায় লানজান এখানে স্নান করছিল। লানজানকে এই অবস্থায় দেখে ও অনেকটা অবাক হয়ে যায়, কারণ ও যে লানজানকে দেখেছিল লানজানের পিঠে অনেকগুলো মারের দাগ ছিল। এত দাগ দেখে ও খুব চিন্তিত হয়ে পড়ে যে এই 16 বছরে লানজানের সঙ্গে কি না কি ঘটে গিয়েছে। কিন্তু লানজান তো সবসময়ই খুব চুপচাপ থাকতো। লানজান হয়তো অনেক পাল্টে গিয়েছে, কিন্তু ওর একটা স্বভাব এখনও পাল্টেনি, সে হলো ও খুব চুপচাপ থাকে। ওর কাছে কিছু আস্ক করলেও খুব সহজে সেটার উত্তর পাওয়া যায় না, তাই তো ও আস্ক করেও কোনো উত্তর পায় না। তখন ওরা ফিরে এসে জানতে পারে যে লানজানের চাচার উপরে একটা সোয়ার্ড হামলা করেছে, এবং ওই সোয়ার্ডটা আর কারোরই নয় বরং মৌসুয়ানুর সোয়ার্ড, যেটা পেয়েছিল লানজান, যেটাতে স্পিরিচুয়াল এনার্জি ছিল। তো এখন বৈবশিয়ান ওর তালিসমান দিয়ে ভিতরে প্রবেশ করে। এখানে লানকুরান খুব ইনজিউর্ড অবস্থায় পড়েছিল। বৈবশিয়ান ওর বাঁশি বাজাতে লাগে ওই সোয়ারটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু ওই সোয়ারটা যখনই ও টাচ করে তখনই ও অনেক মানুষের চিৎকার শুনতে পায়, যেমনটা ও সোয়ানু কেবে শুনতে পেয়েছিল। ও বুঝতে পারে এই সোয়ার্ডে ওর স্টিজিয়ান টাইগার সিলের কোনো একটা নমুনা তো অবশ্যই আছে। এদিকে আমরা লান জিচুকে দেখি, ও দূর থেকে দেখছিল বৈবশিয়ানকে। ওর না কেমন একটা মনে হচ্ছে যে বৈবশিয়ানকে ও আগেও কোথাও দেখেছে, কিন্তু 16 বছর আগে তো ও বড্ড ছোট্ট ছিল, তখনও বৈবশিয়ানকে কোথায় দেখবে। কিন্তু তারপরেও মনে হচ্ছে এই লোকটা ওর অনেক চেনা। এরপরে লানজান এবং বৈবশিয়ানকে কথা বলতে দেখি। বৈবশিয়ান জিজ্ঞেস করে, লানজান, ওটাতে স্টিজিয়ান টাইগার সেলের কোনো একটা প্রলেপ অবশ্যই আছে, কিন্তু স্টিজিয়ান টাইগার সেল আমি তো মৃত্যুর আগে ডিস্ট্রয় করে দিয়েছিলাম, তাহলে ওটা এখানে কিভাবে আসবে? লানজান বলে, আমার মনে হচ্ছে কেউ একজন ওই স্টিজিয়ান টাইগার সেলের সমস্ত পিসগুলো এক জায়গায় করে রিস্টোর করেছে। তখন ওই ওশিয়ান বলে, না, এটা তো হতে পারে না, কারণ ওই টাইগার সিলটাকে যদি রিস্টোর করতে হয় তাহলে আবার একটা ইন আয়রন লাগবে, আর ইন আয়রনের 3টা টুকরাও তো অনেক আগে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তাহলে এটা কে করবে? একটা ইন আয়রনের টুকরা তো এখনো বাকি আছে। তখন ওরা দুজনেই একসঙ্গে বলে ওঠে, সুইয়াং। সুইয়াং তো একটা ইন আয়রন নিয়ে পালিয়ে গেছে বলে অনেকেই ধারণা করে। তাহলে কি ওই স্টিজিয়ান টাইগার সিলটাকে পুনরায় রিস্টোর করেছে? কিন্তু কেন? আর আমি ফিরে আসার সাথে সাথে এটা ফিরে আসলো। আমার মনে হয় ইন আয়রনের আসলে 4টা টুকরো ছিল না। সবাই জানে যে ইন আয়রন মোট 4টা টুকরোর, কিন্তু ওই ওশিয়ান বলে যে আমি সোয়ানু কেবে যে সোয়ারটা পেয়েছিলাম তাতেও তো ইন আয়রন ছিল, তাহলে আলটিমেটলি ইন আয়রন 5টা টুকরোর, কিন্তু সেটা কেউ জানে না। এরপরে আমরা দেখতে পাই যে ওরা সবাই চিন্তা করতে লাগে মৌসুয়ানুর যে সোয়ারটা ছিল তার ভিতরে স্পিরিচুয়াল এনার্জি ওরা একটা পাউচে বন্দি করে নিবে, আর তারপরে ওই সোয়ারটা ওদেরকে যেদিকেই নির্দেশ করবে ওরা সেদিকেই যাবে। এরপরে ওরা দুইজন বেরিয়ে পড়ে বিভিন্ন রকম রহস্যের সন্ধানে, কারণ ওদেরকে এখন খুঁজে বের করতে হবে। এরপরে ওরা একটা বাজারে আসে, সেখানে এসে জানতে পারে যে রেড ব্লেড মাস্টার মানে নিমিংজু সে নাকি মারা গিয়েছে। ওই বসিয়ান এটা শুনে অবাক হয়ে যায়, নিমিংজু কিভাবে মারা যেতে পারে? আর নিমিংজু মারা যাওয়ার পরে ওর ছোট ভাই নি হুইসেং এখন হয়েছে নি ক্লানের একজন সর্দার, কিন্তু ওর কাছে কিছু জিজ্ঞেস করলে ও সবসময় বলে অবুজুদা অবুজুদা অবুজুদা, তার মানে আমি জানি না আমি জানি না আমি জানি না। কিছু জিজ্ঞেস করলেই ও বলে আমি জানি না, তাহলে ওর কাছ থেকে কিছু আক্স করা যাবে না। এরপরে লানজান এবং বৈবশিয়ান একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, তখনও একটা কুকুরের ডাক শুনতে পায়, আর সবসময় কুকুরকে জীবনে সবথেকে বেশি ভয় পেত বৈবশিয়ান। ও কোনো রকমে লানজানকে আঁকড়া ধরে সামনের দিকে এগোতে লাগে। সামনে এগিয়ে ওরা একটা কবরস্থান দেখতে পায়। কবরস্থানে যখন ওরা আসে তখন ওদের কাছে অদ্ভুত কিছু ফিল হয়, এজন্য ওরা ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢোকার পরে বৈবশিয়ানের কাছে যে জাদুই একটা কম্পাস ছিল সেটার দিক নির্দেশনা দিতে লাগে। এই কম্পাসটা মৃত্যুর আগে ও নিজেই তৈরি করে গিয়েছিল, যেটা পৃথিবীতে এখনও রয়ে গিয়েছে। এরপরে ওরা এখানে কিছু কফিন দেখতে পায়, কিন্তু বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। লানজান তখন ওর স্পিরিচুয়াল গুচিনের কাছে জিজ্ঞেস করে যে এখানে কেউ আছে কিনা, আর তখন স্পিরিচুয়াল গুচিন উত্তর দেয় যে এখানে কেউ আছে। পা কয়েক স্টেপ দেওয়ার পরেই সে সামনে এসে দাঁড়াবে। যখন ওই বৈশিয়ান সামনে কয়েক পা এগোয় তখন ও দেখতে পায় দেয়াল। দেয়ালের ভিতরে ওরা খুঁড়ে দেখতে পায় কারো একজনের হাত।
আর এটা কেউই ছিল না, এটা ছিল জিনলিং। জিনলিং এই কবরস্থানে কিভাবে এলো? তাছাড়া এটি নিক লানের কবরস্থান। আপনাদের মনে আছে তো, জিনলিং কিন্তু বৈবশিয়ানের দিদির ছেলে। জিনলিংকে ওরা সুস্থ করতে লাগে, কিন্তু জিনলিংয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। বৈবশিয়ান এখানে আরও বিভিন্ন হাড়গোড় দেখতে পায়। ওর মনে হতে লাগে যে এই জায়গায় কিছু একটা সমস্যা অবশ্যই আছে, এবং জিনলিংও অনেকটাই কন্ট্রোলড হয়ে গিয়েছিল। ওরা জিনলিংকে ওখান থেকে নিয়ে বাহিরে আসে। তখনই ওরা কাউকে একটা পালিয়ে যেতে দেখে। তখন লানজান ওই লোকটির পিছনে ধাওয়া করে। ওই লোকটিকে ধরতে পারে না, কিন্তু তার কাপড়ের একটা টুকরো পায়। তবে এটা তো নি হুইসিংয়ের কাপড় ছিল। ওরা বেশ অবাক হয়ে যায়। এরপরে ওরা একটা ইনে নিয়ে আসে জিনলিংকে। জিনলিংয়ের পায়ে দেখা যায় যে ব্ল্যাক ম্যাজিকে ওকে অনেকটা আক্রান্ত করে ফেলা হয়েছিল। এটা নিয়ে আবার চিন্তা হতে লাগে বৈবশিয়ানের। তখনই জিনলিংয়ের জ্ঞান ফিরে আসে। জিনলিং জ্ঞান ফিরে বৈবশিয়ানকে আক্রমণ করতে যায়, কারণ ওরা তো একে মৌসুয়ানু বলেই জানে। তখনই জিনলিংয়ের কাছে একটা জিনিস দেখতে পায় বৈবশিয়ান। আরে এটা তো ওর দিদি ওকে দিয়েছিল এক সময়। সেই জিনিসটাই আছে এখন ওর দিদির ছেলে জিনলিংয়ের কাছে। এটা দেখে ওর আবার ওর দিদির কথা মনে পড়ে যায়, আর ও অনেক নস্টালজিক হয়ে পড়ে। কিছুক্ষণ ও যখন ওখানে হয়ে দাঁড়িয়েছিল, এই সুযোগে জিনলিং ওখান থেকে পালিয়ে যায়। ওই ওশিয়ান জিনলিংকে ধাওয়া করতে করতে একদম বাজারের মাঝখানে এসে পড়ে। তখনই ও শুনতে পায় জিয়াংচেংয়ের আওয়াজ। জিয়াংচেংয়ের সামনে যাবে না বলে ও একটা জায়গায় লুকিয়ে পড়ে। জিয়াংচেং তখন জিনলিংকে বলে, এই তুই সারাদিন কোথায় ছিলিস? তোকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে যাচ্ছি। আর ও আড়াল থেকে এই কথাগুলো শুনছিল। কিন্তু হঠাৎ করে বৈবশিয়ানের সামনে জিনলিংয়ের পোষা কুকুরটা এসে দাঁড়ালে ও জোরে চিৎকার করে ওঠে। তখন জিয়াংচেং এই আওয়াজ শুনে ওর পার্পল লাইট দিয়ে আঘাত করে বৈবশিয়ানকে, আর একদম এনে সামনে ফেলে। আর তারপরে বলে, তুমি কি আজকে তোমার মুখোশটা খুলবে, নাকি আমাকে বাধ্য করবে এই মুখোশ খুলতে? অবশেষে বৈবশিয়ান তার মুখোশটা খুলে ফেলে, আর এক ঝটকায় চিনে ফেলে বৈবশিয়ানকে জিয়াংচেং। নিজের ভাই তাকে চিনবে না, এটা কি করে হয়? তারপরে জিয়াংচেং ওকে নিয়ে ওর বাড়িতে আসে, আর ওর সামনে কুকুরটা বেঁধে রাখে আর বলে, এখন সব সত্যি কথা বলো। অস্বীকার করার আর কোনো জায়গায় ছিল না, কারণ এটা তো বৈবশিয়ান। তবে বৈবশিয়ানের প্রতি অনেক ক্ষোভ জমে আছে জিয়াংচেংয়ের। জিয়াংচেং এবং বৈবশিয়ানের এখানে অনেক কথা কাটাকাটি হয়। ও বলতে লাগে, তোর জন্য আমার দিদি মরেছে, আমার জামাইবাবু মরেছে। বৈবশিয়ান বলতে লাগে, না, আমি ওদের মারিনি, আমার জামাইবাবুকে আমি মারিনি। কেন তুমি বিশ্বাস করছো না? আর 16 বছর পরে আমি ফিরে এসেছি, তুমি এখন এসব হিসাব করছো আমার সঙ্গে? তখন ওর গলা ধরে বলে, তোর জন্য জিন জিশুয়ান মারা গিয়েছিল, কিন্তু সেদিন জিন জিশুয়ানের মারার পিছনে আসলে কে দায়ী সেটা আজও জানে না বৈবশিয়ান। বৈবশিয়ান ওর দিদির মৃত্যুর জন্যও দায়ী নয়। জিয়াংচেং তখন ওর পার্পল লাইট দিয়ে বেঁধে ফেলে বৈবশিয়ানকে, আর এখানেই আটকে রাখে। এরপরে জিনলিংকে বলে যে, তুই ওখানে কেন গিয়েছিলিস? এরপরে জিনলিং ভিতরে চলে আসে। কোনো রকমে বৈবশিয়ানকে ও ছাড়িয়ে নিয়ে একটা জঙ্গলে আসে, কারণ এখানে ওর সঙ্গে আলাদা করে ও হিসেব করবে। মূলত ও জানতে চাইছিল যে বৈবশিয়ান ওকে কিভাবে প্রোটেক্ট করে এখানে নিয়ে এলো, কিন্তু বৈবশিয়ানের মোটিভ ছিল অন্যরকম। ও কোনো রকমের জিনলিংকে এক ধাক্কা দিয়ে অজ্ঞান করে দেয়, আর তারপরে জিনলিংয়ের পায়ে যে ব্ল্যাক ম্যাজিকটা ছিল সেটা ট্রান্সফার করে ও নিজের পায়ে দিয়ে নেয়, কারণ এটা জিনলিংকে অনেক হার্ম করবে এজন্য। এরপরে ও লানজানের সঙ্গে দেখা করতে আসে। লানজান ওকে দেখেই বুঝতে পারে যে ওর পায়ে কিছু হয়েছে, কারণ ও হাঁটতে পারছিল না। তখনও বুঝতে পারে যে জিনলিংয়ের পায়ে ব্ল্যাক ম্যাজিক ও নিজের পায়ে নিয়ে নিয়েছে। ওরা তখন সিদ্ধান্ত নেয় যে ওরা নিউ হুইসিংয়ের সঙ্গে কথা বলতে যাবে। কেন নিউ হুইসিং সেদিন ওভাবে দৌড়েছিল সেটার জন্যই। আর লানজান এখন ব্যাকে ক্যারি করতে চায় বৈবশিয়ানকে। বৈবশিয়ান মানা করে দিলে লানজান বলে, তুমিও তো এখান থেকে 16 বছর আগে একবার আমাকে ব্যাকে ক্যারি করতে চেয়েছিলে, তাহলে আজকে আমি কেন পারবো না? এটা বলে ওকে ওর ব্যাকে তুলে নেয় এবং ওর ব্যাকে ক্যারি করতে লাগে। লানজান ওকে নিক লানে নিয়ে চলে আসে, কিন্তু ভিতরে ঢোকার আগে ওকে বলে যে, এখন তুমি তোমার মাস্কটা পরে নাও, নাহলে নিউ হুইসিং তোমাকে চিনে ফেলবে। নিউ হুইসিংয়ের কাছে আসার আগেও বলতে লাগে, আমি কিছু জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করো না। কিন্তু ওরা দুজন আক্স করতে লাগে যে ওরা দুজন ওদের ওই যে পার্সোনাল কবরস্থান ওখানে যেতে চায় এবং ওই জায়গাটা একটু সন্ধান করতে চায়। কিভাবে নি মিংজু মারা গেল এই বিষয়েও জানতে হবে। বৈবশিয়ান অবাক হয়ে যায়, নি মিংজু কিভাবে মারা যেতে পারে। ওরা মূলত নি মিংজুর লাশটা সন্ধান করতে এখানে এসেছিল এবং একই সঙ্গে ওর শোয়ারটাও খুঁজতে এসেছিল, কিন্তু এখানে কোনো একটা কঙ্কাল দেখে মনে হয় না এটা নি মিংজুর কঙ্কাল হতে পারে, এবং শোয়ারও ছিল না এখানে নি মিংজুর। তখন ওরা জানতে পারে নি মিংজু নাকি মারা যাওয়ার আগে একদম পাগল হয়ে গিয়েছিল, ও ক্রেজি হয়ে গিয়েছিল এবং নিজেই নাকি নিজেকে হত্যা করেছিল। যদি তাই হবে তাহলে ওর লাশটা গেল কোথায়? আর তারপরে ওর হাতের যে শোয়ার থাকতো সেটাও বা গেল কোথায়? আর ওর মৃত্যুর সময় ওখানে উপস্থিত ছিল মেং
ওয়াও! যখন নিউ হুইসেং ওখানে আসে ততক্ষণে ওর ভাই অনেক ক্রেজি হয়ে গিয়েছিল। এখন ওই ওশিয়ানের অনেক চিন্তা হয়, এর পিছনে কারো হাত অবশ্যই আছে, হয়তো ওকে মার্ডার করা হয়েছে। তারপরে আমরা লানজানের হাতের যে স্পিরিচুয়াল এনার্জি ছিল সেটা ওদেরকে অন্য একটা দিকে নির্দেশ করে। ওই ওশিয়ান বলে, এখন আমরা কোন দিকে যাব? লানজান বলে, পশ্চিমের দিকে। নিউ হুইসেং তখন ওদের দুইজনকে বলে যে আমার ভাইয়ের মৃত্যুর পিছনে যদি সত্যি কেউ দায়ী থাকে তোমরা এটা উদ্ঘাটন করো, তার জন্য তোমাদের যদি আমার কোনো হেল্প লাগে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। এরপরে ওরা একটা ইনে আসে, এখানে এসে ওরা অনেক ধরনের মানুষের কথা শুনতে পায়। সেখানে কেউ কেউ শিয়াংচেন এবং সংলাংয়ের কথা বলছিল, সইয়াংয়ের কথাও বলছিল। ওদেরকে নাকি অনেক বছর ধরেই দেখা যাচ্ছে না। অনেক অবাক হয়ে যায় ওই ওশিয়ান যে 16 বছরে নাকি ওদের কোনো খোঁজই ছিল না। তখন লানজানকেও জিজ্ঞেস করে, আমাদের শেষবার যখন শিয়াংচেং এবং সংলাংয়ের সঙ্গে দেখা হয়েছিল তারপরে আর তোমাদের কখনো ওদের সঙ্গে দেখা হয়নি? আর এখন ওদের সঙ্গে নাকি অনেক ট্র্যাজিক কিছু ঘটেও গিয়েছে, সুইয়াংও বা কোথায় আছে তা কেউ জানে না। আর এসব বলতে বলতে লানজান আজকে অনেক ড্রিঙ্ক করে ফেলে। লানজানকে এই অবস্থায় ওই ওশিয়ান একটা ইনের ভিতরে নিয়ে আসে। লানজান এত বছর পরেও আজও খুব অল্পতেই ড্রাঙ্ক হয়ে যায়, আর তাই তো ও একদম মাতাল হয়ে পড়েছিল। ওকে দেখে ওই ওশিয়ান ভাবতে লাগে, লানজান তুমি এখনো সেই আগের মতোই আছো। এখান থেকে 16 বছর আগেও তুমি একটুখানি মদ পান করে একদম অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তুমি এখনো ঠিক তেমনই আছো, তুমি একটুও চেঞ্জ হওনি। তারপরে ওই ওশিয়ানের কি মনে হয় ও বাহিরে চলে আসে। নির্জন এই রাতে ওর বাঁশের বাঁশুরিটা বাজাতে লাগে। ওর এই বাঁশির শব্দ শুনে ওর দিকে আস্তে আস্তে ওয়েন্নিং হাঁটতে হাঁটতে আসতে লাগে। এটাই তো ছিল আসলে ওই ওশিয়ানের মোটিভ, ওয়েন্নিংকে ডাকা। ওয়েন্নিং যখন এখানে আসে তখন ওয়েন্নিংকে দেখেও সত্যিই অবাক হয়। ও বলে, ওয়েন্নিং তাহলে তুমি সত্যিই বেঁচে আছো? সেদিন আমি তোমাকে সত্যিই দেখেছিলাম। ওয়েন্নিং তখন একদম অন্যরকম ছিল। ও ওয়েন্নিংকে দেখে বুঝতে পারে ওয়েন্নিংকে কেউ একটা জাদু করেছে। ওয়েন্নিংয়ের মাথায় কেউ একটা 3টা নিডলস ফুটিয়ে দিয়ে ওকে নিজের বশে করে নিয়েছে। আর ওই নিডলস 3টা বের করে ফেলার পরে এখন ওয়েন্নিং একদম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ও ওই ওশিয়ানকে দেখেই বসে পড়ে আর বলে, মাস্টার আমাকে ক্ষমা করুন। ওই ওশিয়ান তখন বলে, ওয়েন্নিং উঠে দাঁড়াও, সেদিন কি হয়েছিল তোমাদের সাথে? ওয়েন্নিং বলে, আমার পুরো ক্লানকে মেরে ফেলেছে জিন ক্লান। আমার দিদি আর আমাকে বন্দি করা হয়েছিল, তারপরে আমার দিদিকেও মেরে ফেলা হয়েছে। আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু তারপরে কেউ একজন আমাকে বশ করে নেয়, আমার আর কিছু মনে নেই। তখন ওই ওশিয়ান বলে, তোমার দিদি ঠিকই বলে, তুমি একটা ব্লেড, আর তোমাকে আগুনে পোড়ানো যায় না, তুমি আনবার্ন, আর তাই তো তুমি আরও খাঁটি হয়েছ। ওই ওশিয়ান এখন ওকে বলে, আমি তো ফিরে এসেছি, তোমাকে যারা শিকল পরিয়ে রেখেছে এই শিকলটা কাটার জন্য আমাকে একটা সোয়ার্ড দরকার, কিন্তু এই সোয়ার্ডটা আমি কোথায় পাবো? আচ্ছা দাঁড়াও, লানজানের সোয়ার্ড। লানজান যদি এখন ঘুমিয়ে থাকে তাহলে ওর সোয়ার্ডটা এনে আমি তোমার এই শিকলটা কেটে দিব, কিন্তু যদি ও ঘুমিয়ে না থাকে তাহলে বাদ দাও, তুমি এখান থেকে চলে যেও, কারণ লানজান যদি তোমাকে আর আমাকে এখানে দেখে তাহলে ও খুবই রেগে যাবে। তো ওয়েন্নিংকে ও এটা বলে যখনই বলে যে লানজানের শটটা আমি আনতে যাচ্ছি, তখনই ও ঘুরে দেখে সামনেই লানজান। লানজানকে দেখো, লানজান তুমি এখানে, তুমি ঘুমাওনি? আমি কিন্তু তোমার শট চুরি করতে চাইনি, আমি তো তোমার শটের প্রশংসা করছিলাম। কিন্তু লানজান তো এই মুহূর্তে অনেক ড্রাঙ্ক ছিল। লানজানকে দেখা মাত্র ওয়েবশিয়ান পেছন থেকে ইশারা করে ওয়েন্নিংকে চলে যাওয়ার জন্য। ওয়েন্নিং চলে যায়। এরপরে লানজান ওয়েবশিয়ানকে নিয়ে একটা ফার্মে চলে আসে। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল এবং এই ফার্মে তখন কেউ ছিল না। লানজান আস্তে আস্তে ফার্মের দিকে এগোতে লাগে। ওয়েবশিয়ান বলে, লানজান কি করছো? লানজান তখন একটা একটা করে মুরগি বের করতে লাগে আর ওয়েবশিয়ানকে দিয়ে বলে, তুমি তো পছন্দ করো তাই না, এটা তোমার জন্য। আরও একটি মুরগি বের করে বলে, এটাও তোমার জন্য। ওয়েবশিয়ান তখন বলে, লানজান আমি তো মদ খেলে ক্রেজি হয়ে যাই, কিন্তু তুমি দেখি আমার কল্পনা থেকেও ক্রেজি হয়ে যাও। আজকে কিনা আমাদের দ্য গ্রেট লানজান চুরি করছে। ওই ওশিয়ান মুরগি দুটো রেখে সামনে এসে দেখে লানজান একটা পিলারের গায়ে লিখে রেখেছে, লান ওয়ানজি ভিজিটেড হিয়ার, মানে লান ওয়ানজি এখানে এসেছিল। এটা দেখে ওই ওশিয়ান বলে, কি তুমি এটা লিখেছ? মানে লানজান যে চোর, চোর হলেও মানুষ কিন্তু খুবই ভালো। এরপরে ওই ওশিয়ান বলে, চলো লানজান এখান থেকে আমরা ফিরে যাই। তারপরে ওই ওশিয়ানের মাথায় কি খেলে যায়, ও বলে, লানজান একটু ওয়েট করো। এটা বলে ও ভিতরে যায় আর লিখে রাখে, ওই ওশিয়ান অলসো ভিজিটেড হিয়ার, তার মানে ওই ওশিয়ানও এখানে এসেছিল। এটা বলে ও লানজানকে সোজা ইনে নিয়ে আসে। তখন ওরা এখানে একটা মুখোশ ম্যানকে দেখতে পায়, আর এই মুখোশ ম্যানকে দেখে ওরা অবাক হয় যে এই লোক ওদের ইনে কি করছে। লানজান ড্রাঙ্ক হওয়া সত্ত্বেও ওই লোকটির সঙ্গে খুব ভালোই ফাইট করে। ওকে তালিসমান দিয়ে আটকানোর চেষ্টা করে ওই ওশিয়ান, কিন্তু ওকে আটকাতে পারে না। ওই লোকটি তখন পালিয়ে যায়। লানজানের তো তখন কোনো হুঁশ ছিল না।
লানজান আর কিছু বলেও না। পরদিন সকালে যখন ওর হুঁশ ফেরে তখন ও ওই ওশিয়ানকে আক্স করে, গত রাত্রে আমি কি কোনো উল্টোপাল্টা কিছু করেছি, আমার কিছুই মনে পড়ছে না। তবে লানজানের কিছু না মনে পড়লেও ওর এটা মনে ছিল যে ও কারো একটা সঙ্গে ফাইট করেছিল। ওই ওশিয়ান তখন বলে, লানজান, গত রাত্রে তুমি যার সঙ্গে ফাইট করেছিলে তার স্কিল অনেকটা লান ক্লানের মতো। তুমি যেভাবে ফাইট করেছিলে ও আগে থেকে তোমার স্পেলগুলো বুঝতে পারছিল। আমার মনে হয় ও লান ক্লানের পরিচিত কেউ। এমন কেউ কি আছে যে তোমার সঙ্গে পরিচিত বা তোমার সঙ্গে শত্রুতা? ও হয়তো লান ক্লানের পরিচিত কেউ, না হলে ও লান ক্লানেরই কেউ, কিন্তু আমি এখন বলতে পারছি না সে কে। এরপরে ওদের স্পিরিচুয়াল এনার্জি যেদিকে নির্দেশ করে ওরা সেই দিক বরাবর আসতে লাগে, আর এখন ওরা কফিন টাওয়ার বরাবর আসতে লাগে। এই গ্রামের নাম কফিন টাওয়ার। এটা হওয়ার কারণ হলো এই গ্রামে নাকি কোনো মানুষই বেশি দিন বেঁচে থাকতে পারে না। তো এখন ওরা কফিন টাওয়ারে আসে। এখানে আসার পরে ওরা ওদের জুনিয়র কাল্টিভেটরসদের দেখা পায়। ওদের দেখে বলে, তোমরা এখানে কি করছো? ওরা বলে যে আমরা কোনো একটা কিছু আসবে এখানে এসেছি। ওই ওশিয়ান বলে, এই জুনিয়রগুলো তো আমাদের থেকেও এগিয়ে আছে। কিন্তু তখনই সেই মার্কসম্যানটাকে ওরা দেখতে পায়। মার্কসম্যানের কাছ থেকে ও কিছু একটা নিয়ে নেয়। তারপরে ওই মার্কসম্যানের সঙ্গে লড়াই করতে লাগে এবার লানজান। তবে ওই মুখোশধারী লোকটা আসলে অনেক ডেঞ্জারাস ছিল। আর এখন এই জুনিয়র কাল্টিভেটরসদের নিয়ে ভিতরে প্রবেশ করে ওই ওশিয়ান। ওদিকে লানজান কিন্তু ওই লোকটির সঙ্গে ফাইট করেছিল। ওই ওশিয়ান তখন ঘরের একটা ছিদ্র দিয়ে একটা মহিলাকে দেখতে পায় যে অনেকটা অন্ধ ছিল এবং একটা ছড়ি হাতে কিছু একটা খুঁজছে। ওরা সবাই তখন ওই মহিলাটাকে দেখতে পায়। তখনই ওরা একজন কাল্টিভেটরসকেও দেখতে পায়। তখন ওই ওশিয়ান বলে, এই কাল্টিভেটরস হয়তো ভালো কেউ। তাই তো ওই ওশিয়ান ওর ট্যালিসমান দিয়ে একটুখানি বাইরে প্রবেশ করে পুনরায় ওই কাল্টিভেটরকে ভিতরে নিয়ে আসে। আর ওর জুনিয়র কাল্টিভেটরসদের বলে, এ কিন্তু পয়জনিয়াস, একে তোমরা কেউ স্পর্শ করবে না। এরপরে ওরা ভাবতে লাগে এই লোকটি কে, কিন্তু ওই ওশিয়ান খুব দ্রুতই চিনে ফেলে এটাকে। এটা তো শিয়াং চেন, কারণ শিয়াং চেংয়ের সোয়ার্ড সারা পৃথিবীতে অনেক বেশি পরিচিত। এদিকে দেখা যায় পুরো গ্রামবাসী পাপেট হয়ে গিয়েছিল। শিয়াং চাংকে দেখে বেশ অবাক হয়ে যায় ওই ওশিয়ান। ওই ওশিয়ান বলে, তোমার এই অবস্থা কিভাবে হলো? ঠিক তখনই ওখানে আরও একজন কেউ চলে আসে, আর এটাও ছিল একটা পাপেট। সে ছিল সংলাং। আর সংলাংকে দেখে বাঁশি বাজাতে লাগে ওই ওশিয়ান ওকে কন্ট্রোল করার জন্য, কারণ ও তো পাপেট হয়ে গিয়েছিল। ও যতটা পারে ওকে কন্ট্রোল করার চেষ্টা করে, আর তারপরে ও বুঝতে পারে যে কেউ ব্ল্যাক ম্যাজিক দিয়ে জাদু করে রেখেছে, তার বশে করে রেখেছে। ও যেমনটা ওয়ার্নিংয়ের মাথায় দেখেছিল কেউ 3 নিডলস রেখে দিয়েছিল, ওই ওশিয়ানের সন্দেহ হয় যে কেউ একজন তাহলে এর মাথায়ও হয়তো 3 নিডলস রেখে দিয়েছে, এবং এভাবে সংলাংকেও ও কন্ট্রোল করছে। আর সত্যি সত্যিই দেখা যায় ওর মাথাতেও 3 নিডলস ছিল। তার মানে একেও সেম পার্সনই কন্ট্রোল করছে। এরপরে ওরা গুচিন বাজাতে বলে সিজুইকে, কারণ এখান তো লানজান ছিল না। সিজুইকে আস্ক করা হয়, তোমার স্পিরিচুয়াল গুচিনকে জিজ্ঞেস করো আমাদের সামনে দাঁড়ানো এই পাপের লোকটা আসলে কে। সিজুই তখন বলে, আমাদের সামনে দাঁড়ানো ওই লোকটা হলো সংল্যাং। এটা শুনে ওই ওশিয়ান বলে, তোমার স্পিরিচুয়াল এনার্জি খুব ভালোই কাজ করে, তুমি ওকে আবারও জিজ্ঞেস করো যে সংলাংকে কে পাপেট বানিয়েছে, মানে ওকে কে মেরেছে। এবার যে উত্তরটা সিজুই পায় এতেও অবাক হয়ে যায়। ও বলে, এটা তো কখনো হতেই পারে না, কারণ সবাই জানে সংল্যাং এবং শ্যাংচ্যাং ওরা দুইজন খুব ভালো বন্ধু। কিন্তু আর স্পিরিচুয়াল গুচিন উত্তর দিচ্ছে যে সংলাংকে নাকি কন্ট্রোল করছে শ্যাংচ্যাং, যেটা কখনো হতেই পারে না। তখন ওই ওশিয়ান বলে, ঠিক আছে, তাহলে এখন তুমি জিজ্ঞেস করো যে সংলাংকে কন্ট্রোল কে করছে। এবার জিজ্ঞেস করার পরে সিজুই উত্তর দেয়, এটা তো আরও ইম্পসিবল, কারণ ওকে নাকি কন্ট্রোল করছে শিয়াংচেং, যে এখন আমাদের সামনেই বসে আছে। আবার শিয়াংচেং তো ব্লাইন্ড ফোন্ডেড অবস্থায় ছিল, তার মানে ও অন্ধ হয়ে গিয়েছে। তখন ওই ওশিয়ান ওর সমস্ত জুনিয়র কাল্টিভেটরসদের বাইরে বের করে দেয়, আর এবার এসে দাঁড়ায় শিয়াংচেংয়ের সামনে আর বলে, শিয়াংচেং, আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি খুব ভালোই পারফরমেন্স করেছো। তা তুমি তোমার বন্ধুকে মেরে ফেলেছো, তুমি সংলাংকে কন্ট্রোল করেছো, তুমি সেইমভাবে কন্ট্রোল করেছো ওয়েননিংকেও। শিয়াংচাং তখন ওই ওশিয়ানের কাছে একটা পাউচ দেয় আর বলে, সিনিয়র মো, তুমি আমার একটা ফেভার করো, খুব ক্ষুদ্র একটা উপকার, যেটা আমি পারছি না, তাই তো তোমার কাছে হেল্প চাইছি। এটার ভিতরে আসলে একজনের স্পিরিচুয়াল এনার্জি আছে, সেই স্পিরিচুয়াল এনার্জিটাকে কি তুমি বাঁচাতে পারবে? ওই ওশিয়ান তখন বলে, এর ভিতরে যার স্পিরিচুয়াল এনার্জি আছে আমার মনে হচ্ছে ওই লোকটা অলরেডি মারা গিয়েছে। কেউ যদি মারা যায় তাহলে তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে সেই দেহকে কখনোই বাঁচিয়ে রাখা যায় না। শিয়াংচ্যাং তখন বলে, কিন্তু তুমি তো ওয়েননিংকে বাঁচিয়ে রেখেছো, তাকে এখনও ঘোস্ট জেনারেল বানিয়ে রেখেছো, তাহলে এই লোকটাকেও বাঁচিয়ে দাও।
তখন ওই ওশিয়ান বলে তোমরা সবাই ভুল ভাবো, ওয়েননিং তো মারা যায়নি, ওর স্পিরিচুয়াল এনার্জি ক্রাশ করা হয়েছিল, তাই আমি ওকে বাঁচাতে পেরেছি, ও একেবারেই তো মারা যায়নি। কিন্তু তোমার এই পাউসের ভিতরে লোকটি একেবারে মারা গিয়েছে। কিন্তু তুমি এবার নিজের লুকে ফিরে এসো, আমি খুব ভালোই চিনতে পেরেছি তুমি সুইয়াং। সুইয়াং এবার নিজের লুকে ফিরে আসে। ও আসলে একটা মাস্ক পরেছিল, যেটা ছিল শিয়াং চ্যাংয়ের মাস্ক। আর তাছাড়া সুইয়াং ওর হাতটাও বেঁধে রেখেছে, কারণ সুইয়াংয়ের একটা আঙুল কাটা ছিল, যেটা দেখে খুব সহজে ওকে চেনা যেত। এখন সুইয়াংকে দেখে ওই ওশিয়ান বলে, আমি যদি আগে তোমার সঙ্গে পরিচিত না হতাম, মানে তোমার ফাইটিং স্কিল না দেখতাম, তাহলে হয়তো বিশ্বাস করে নিতাম তুমি শিয়াং চ্যাং। তোমার দুর্ভাগ্য যে এখান থেকে 16 বছর আগে তোমার সঙ্গে শিয়াং চ্যাং এবং সংলাংয়ের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, আর তাই তো তুমি এখন শিয়াং চ্যাং সেজেও আমাকে বিব্রত করতে পারলে না, কারণ অলরেডি আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি সুইয়াং। সুইয়াং বলে, সিনিয়র মো, তাহলে তুমি এখন ওই লোকটাকে বাঁচিয়ে দাও। তখন সুইয়াং বলে, তাহলে তুই সংলাং এবং ওয়েনলিং দুইজনকেই একই সঙ্গে কন্ট্রোল করেছিস। তখন ও হাসতে লাগে আর বলতে লাগে যে হ্যাঁ। ওই ওশিয়ান তখন বলে, তাহলে পাউসের ভিতরে যার স্পিরিচুয়াল এনার্জি আছে তাকে তুই বাঁচিয়ে তোল। সুইয়াং তখন বলে, আমি যদি তাকে বাঁচাতে পারতাম তাহলে সিনিয়র মো, আমি কি আপনাকে জিজ্ঞেস করতাম? সরি সিনিয়র মো তো নয়, ওই ওশিয়ান ইলিং মাস্টার, যে কিনা একটা স্টেজিয়ান টাইগার সিল বানিয়েছিল, যে কবচ দিয়ে মানুষকে বাঁচানো যেত, যে কবচ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যেত, যে কবচ দিয়ে 4টি ইন আয়রনের টুকরোকেও কন্ট্রোল করা যেত। ওই ওশিয়ান তখন সুইয়াংকে বলে, তাহলে তুই আমার ভেঙে ফেলা স্টেজিয়ান টাইগার সিল মানে ওই কবচটাকে পুনরায় রিস্টোর করেছিস, তুই তো দারুণ ব্রিলিয়ান্ট। সুয়াং তখন বলে, না মাস্টার, আপনি কি বলছেন? আপনি যদি ওই টাইগার সিলটা তৈরি না করতেন তাহলে তো আমি ওটা রিস্টোর করতে পারতাম না, আপনি আমার থেকে 3 গুণ বেশি ব্রিলিয়ান্ট। তখন সুইয়াংকেও বলে যে তোর কাছে নিশ্চয়ই ইন আয়রনের আরও একটা টুকরো আছে, কারণ ওই ওশিয়ান যে কবচটা তৈরি করেছিল এবং ওই কবচটা যখন ও ডিস্ট্রয় করে দিয়েছিল, ওই কবচটা পুনরায় রিস্টোর করতে হলে অবশ্যই ইন আয়রন লাগবে, আর ইন আয়রন দিয়েই ওই কবচটাকে পুনরায় উদ্ধার করা যাবে। আর তাহলে ইন আয়রন সুইয়াংয়ের কাছে ঠিকই আছে। ওই ওশিয়ান বলে, ওয়েন ক্লানকে যখন ধ্বংস করে দেওয়া হলো তখন 3 টুকরো ইন আয়রন ধ্বংস করে দেওয়া হয়েছিল। সবার ধারণা আমি যে কবচটা বানিয়েছি সেটা নাকি ইন আয়রন দিয়ে বানিয়েছি, কিন্তু তাহলে 1 টুকরো ইন আয়রন তোর কাছে কিভাবে এলো? তখন সুইয়াং হাসতে লাগে আর বলতে লাগে, ও এখান থেকে অনেক বছর আগে ইন আয়রন নিয়ে অলরেডি পালিয়েছিল, মানে ইন আয়রন ও অনেক দিন আগেই চুরি করেছিল। ওয়েন চাও সেটা সন্দেহ করেছিল যে সুইয়াং হয়তো 1 টুকরোই ইন আয়রন নিয়ে পালিয়েছে। তখন ওই ওশিয়ান বলে, তাহলে তুই অনেক আগে থেকেই জানিস যে ইন আয়রনের 4টা টুকরো নয় বরং 5টা টুকরো। তখন সুইয়াং বলে, অবশ্যই, সবাই বলে যে ইন আয়রনের 4টা টুকরো নাকি পৃথিবীর খাজানা, কিন্তু তারা কেউ পরের লাইনটা জানে না, আর তা হলো ইন আয়রনের 4টা টুকরো ঠিক কোথা থেকে বিলং করে। আসলে ইন আয়রনের 4টা টুকরো সুয়ানু কেভ থেকেই বিলং করে। সুয়ানুটার কথা আপনাদের মনে আছে, স্লটার সুয়ানু, যেটা অনেকটা সাপ আর কচ্ছপের মিশ্রণে তৈরি, যেটাকে লানজান এবং ওই ওশিয়ান মেরে ফেলেছিল। তার ভিতরেই তো ওই ওশিয়ান একটা সোয়ার্ড পেয়েছিল। মূলত ওই সোয়ার্ডই এই 4টি ইন আয়রনকে কন্ট্রোল করতে পারে। তার মানে ওই সোয়ার্ডের ভিতরে যেই ইন আয়রনের টুকরোটা ছিল সেটা ছিল এদের মাস্টার, আর যে ইন আয়রন দিয়ে নিজেই স্টেজিয়ান টাইগার সিল বানিয়েছিল ওই ওশিয়ান, নিজেই যেটাকে মাস্টার্ড করেছিল। তার মানে সুইয়াং অলরেডি জানতো ইন আয়রনের 5টা টুকরো, আর একটা টুকরো দিয়ে স্টেজিয়ান টাইগার সিল বানিয়েছে ওই ওশিয়ান, আর তাই তো ও এখন ওই ওশিয়ানকে বলে একটা লোককে বাঁচানোর জন্য। কিন্তু ঠিক তখনই ওখানে চলে আসে ওয়েননিং এসে সংলংয়ের উপর ছাপিয়ে পড়ে, যেহেতু ওরা দুজনেই ছিল পাপেট। এই অবস্থায় এখান থেকে সুইয়াং এবং ওই ওশিয়ান বাহিরে বের হয়ে আসে। ওদের ভিতরে কথাবার্তা এখনো শেষ হয়নি, কিন্তু ওই ওশিয়ানের উপর হামলা করে সুইয়াং আর বলে, যেহেতু তুই ওই এনার্জিটা বাঁচাতেই পারবি না তাহলে তোকে বাঁচিয়ে রেখে কী লাভ। ওই ওশিয়ান সুইয়াংকে বলে, তুই আমাকে আঘাত করতে পারবি না, কারণ এখানে এখনই হাঙ্গুয়েন জুয়েন চলে আসবে, তাকে তুই ভুলে যাস না। সুইয়াং বলে, ও হাঙ্গুয়েন জুয়েন, সে এখন আমার মার্কসম্যান বন্ধুর সঙ্গে ফাইট করতে বিজি আছে। তখনই ওখানে হাঙ্গুয়েন জুয়ান চলে আসে। ওকে দেখে সুইয়াং বলে, অনেক দিন পরে আমাদের আবারও দেখা হলো হাঙ্গুয়ান জুন। লানজান তখন সুইয়াংয়ের কাছ থেকে ওর শর্টটা স্পিরিচুয়াল এনার্জি দিয়ে হাতিয়ে নেয়, আর এখন অনেক রেগে যায় সুইয়াং। লানজান বলে, এই শর্ট তুই ডিজার্ভ করিস না, কারণ এটা শিয়াং চেনের শর্ট, যেটা তোর হাতে মানায় না।
তখন সুইয়াং অনেক রেগে যায় আর ওর স্পিরিচুয়াল শোয়ার্ড বের করে। লানজান এবং সুইয়াংয়ের অনেক ফাইট হতে লাগে। এদিকে ওয়েনিং এবং সংলাংয়ের ফাইট হতে লাগে। ওই ওশিয়ানের এখানে কোনো প্রয়োজন ছিল না। আর ওই ওশিয়ান এখনও জুনিয়র কাল্টিভেটরসদের মাঝে চলে আসে আর বলে, ঠিক আছে, ওরা যখন এখন ফাইটিং নিয়ে বিজি আছে, আমরা চলো অন্য কাজ করি। আমাদের অনুসন্ধান করতে হবে ওই অন্ধ মহিলাটা আসলে কে। তাই তো ওই মহিলার বাড়ির ভিতরে ওরা চলে আসে। ওই মেয়েটি কাউকে একজনকে খুঁজছিল। মেয়েটি একটা কফিনের সামনে এসে দাঁড়ায় এবং ওই কফিনটা বারবার খুলতে বলে। তখন ওই ওশিয়ান কফিনটা খুলে ফেলে আর ভিতরে ওরা রিয়েল শ্যাংচেনকে দেখতে পায়, যে ছিল ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় আর তার গলায় ছিল একটা আঘাতের চিহ্ন। দেখার সাথে সাথেই ওর শ্যাংচেংয়ের কথা মনে পড়ে যায়। ও নস্টালজিক হয়ে যায়, একই সঙ্গে অনেক স্যাড হয়ে যায়। আর ওই মেয়েটিও প্রচুর কাঁদতে লাগে। কিন্তু শ্যাংচেংয়ের এই অবস্থা কিভাবে হলো, ওকে কে মারলো, এই প্রশ্ন এখন ওদের সবার মনে। ওই ইউশিয়ান বলে, যেভাবেই হোক শ্যাংচেংয়ের এই অবস্থা কিভাবে হলো তা আমাকে খুঁজে বের করতে হবে। আর একমাত্র উত্তর হয়তো এই ব্লাইন্ড ফোল্ডেড এই মেয়েটি দিতে পারে, না হলে দিতে পারে সুইয়াং। এখানেই শেষ করছি এই পার্টের গল্প। নেক্সট পার্ট খুব দ্রুতই আসছে, আর আসছে সুইয়াংয়ের জীবনের গল্প নিয়ে। সুইয়াং আসলে যতটা শয়তান ও ততটাও শয়তান নয়, সেটা আপনারা নেক্সট এপিসোডে বুঝবেন। এই ড্রামার গল্প এখনো অনেকটাই বাকি আছে। 50টা এপিসোডের ভিতরে আমি 37 এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করেছি। আমি ভেবেছিলাম যত দ্রুত সম্ভব ছোট করে হলেও ড্রামাটা শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আমি কোনোভাবেই কোনো একটা পার্টকে স্কিপ করতে পারছি না। কারণ সমস্তটা যদি আপনাদের সামনে উপস্থাপন না করি, তাহলে হয়তো পরের অংশটা বুঝতে অনেক ঝামেলা হবে। যদিও চাইলে এটা সহজ করে ছোট করে দেওয়া যেত, তারপরে আমি পুরো ড্রামার গল্পটা আপনারা ড্রামা দেখলে যেমন ফিল করবেন, যেন এক্সপ্লেন দেখলেও তেমনটাই ফিল করেন, তার জন্য সম্পূর্ণটা খুব সুন্দর করে এক্সপ্লেন করার ট্রাই করেছি। এরপরেও যদি কারো কথা বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। লানজান এবং ওই ওশিয়ানের ভিতরে কাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।